ছোট্ট একটি গ্রাম গোসাই। সুন্দর পথঘাট, শস্যপূর্ণ মাঠ, সবুজে সবুজে ভরা বাগান এবং কত ছোট বড় কাঁচা পাকা বাড়ি নিয়ে এই গ্রাম ভরপুর। এই গ্রামের একধারে একটি সুন্দর বাড়ি আছে, টালির ছাউনি, মাটির দেয়াল সহ বারান্দাওয়ালা বেশ বড় বাড়ি। এই বাড়িটি হলো গঙ্গারানীর। গঙ্গারানীর স্বামী মারা গেছে অনেক দিন আগে। গঙ্গারানীর এখনকার বয়স 65 থেকে 70 হবে হয়তো। তার 4 ছেলে ও 3 মেয়ে। 3 মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, আর 4 ছেলেও সংসারী হয়ে গিয়েছে। নাতি নাতনি নিয়ে ভরপুর সংসার। যেখানে এই ভরপুর সংসারে সুখ উপচে পড়ার কথা, সেখানে কিন্তু সুখের বদলে শুধু অশান্তির ঢেউ উঠেছে। সুখ যেন সেখান থেকে কর্পূরের মতো উবে গেছে। আর 4 ছেলে ও 4 বউয়ের মাঝে অশান্তির বোঝাটা হলো গঙ্গারানী। কারণ গঙ্গারানীর স্বামী গঙ্গাধরবাবু তার সাজানো সংসার গঙ্গারানীর হাতে তুলে দিয়ে সেই কবে পরলোক গমন করেছেন। এই সংসারকে গঙ্গারানী তার বুকের রক্ত ও মাথার ঘাম দিয়ে কঠোর পরিশ্রম করে আগলে রেখেছেন। সন্তানদের একটুও কষ্ট বুঝতে দেননি। বড় ছেলে ও মেজ ছেলে চাকরি পেয়েছে, সেজ ছেলে ও ছোট ছেলে ব্যবসায়ী। মেজ ছেলে তার সংসার নিয়ে বাইরে থাকেন, তাই বলে বাবার সম্পত্তির অধিকার সে ছেড়ে দেয়নি। গ্রামে এসে চাষবাস করে, তার ভাগের ধান সবজি সব নিয়ে যায়। বড় ছেলের বউ তার সন্তান নিয়ে এবং সেজ ও ছোট ছেলে তাদের স্ত্রী সন্তান নিয়ে বাড়িতে থাকে। সংসারে কাজকর্ম নিয়ে 3 বউয়ের মধ্যে ঝগড়া আর অশান্তি লেগেই থাকে। কে কম কাজ করলো, কে বেশি কাজ করলো, শাশুড়ির দেখাশোনা কার করা দরকার, এইসব নিয়ে ঝামেলার আর শেষ নেই। গঙ্গারানী তো কোনো মতে এর কোনো বিহিত করতে পারছেন না। কিছু বলতে গেলেই বউদের মুখঝামটা আর গালিগালাজ খেতে হচ্ছে। সে ভীষণ বিপদে পড়ে গেছে। সে ভাবল, এইভাবে যৌথ সংসার না রেখে সবার মধ্যে সম্পত্তি ভাগ করে যে যারকে আলাদা করে দিলে হয়তো প্রত্যেকে তাদের ছোট ছোট সংসার নিয়ে সুখে থাকবে। তাই সে নিজের ভাইদের ডেকে এবং গ্রামের কিছু মানিগুণী বয়োজ্যেষ্ঠদের ডেকে ও মেজ ছেলেকে ডেকে সবার মধ্যে গঙ্গাধরের রেখে যাওয়া সম্পত্তি ভাগ বাটোয়ারা করে দিলেন। একে একে টাকা পয়সা, বাসন কোসন, জমি জমা, বাড়িঘর সব কিছু ভাগ হয়ে গেল। শুধু ভাগের জন্য পড়ে রইল গঙ্গাধরবাবুর রেখে যাওয়া আসল সম্পত্তি। সে হলো এই ছেলেদের গর্ভধারিণী মা গঙ্গারানী। সবাই মিলে সিদ্ধান্ত নিল যে গঙ্গারানী কেবলমাত্র তার বড় ছেলের কাছে থাকবেন এবং প্রত্যেকে গঙ্গারানীকে প্রতি বছর 2 বস্তা করে ধান দেবে। প্রত্যেক ছেলে বউ এই প্রস্তাব হাসি মুখে মেনে নিল। এই নিয়মে 2 বছর কেটে গেল। কারুর মধ্যে কোনো অশান্তি নেই। গঙ্গারানী বড় বউয়ের কাজকর্ম দেখাশোনা করে। গঙ্গারানী মনে মনে আফসোস করে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি শেষে সব কিনা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। হঠাৎ করে আবার যেন অশান্তির কালবৈশাখী ঝড় উঠে গেল। কোনো ছেলেই আর মাকে খাওয়ানোর জন্য বড় বউকে ধান টাকা দিচ্ছে না। তাই বড় বউ শাশুড়িকে রাখতে চাইছে না, এমনকি খেতেও দিচ্ছে না। শুধু মুখে পেঁয়াজ রসুনের ঝাঁঝ মেশানো বাক্য একটার পর একটা তীরের মতো ছুঁড়ে মারছে। গঙ্গারানীর দুর্দশা পরপর বাড়তে লাগলো। সে যে পেটের জ্বালা সহ্য করতে পারছে না, তাই সে আবার গ্রামবাসীদের সালিশ সভা বসালো। সবাই এসে ছেলে বউদের ধিক্কার দিয়ে প্রত্যেক ছেলের কাছে 1 মাস করে থাকার নির্দেশ দিয়ে দিলেন। গঙ্গারানী 1 মাস করে প্রত্যেক ছেলের কাছে থাকতে লাগলো। একজনের কাছে 1 মাস হয়ে গেলে আবার নতুন মাসের শুরুতে আর এক ছেলের দোরগোড়ায় গিয়ে বসে থাকতে হয়।
দুটো খাওয়ার আশায়। বাড়ির দাওয়ায় বসে রান্নাঘরের দিকে তাকিয়ে থাকে গঙ্গারানী। কখন এক গ্লাস জল ও আলু সেদ্ধ ডাল ভাতের পুরনো আমলের থালাটি সামনে এসে বসবে। কোনো বউই পেট পুরে খেতে দেয় না, ছেলেদের বললেও কিছু হয় না। তারা বলে, বসে বসে যা পাচ্ছ তা ভালো নয় কি? গঙ্গারানী মনে মনে ভাবে, এইভাবে আর কতদিন চলবে? স্বামীর কাছে ছিলাম স্বামী সোহাগিনী, রাজরানী ও সংসারের মালকিন হয়ে, কিন্তু আজ আমার ছেলেরা যে আমার এক সুন্দর পরিচয় দিয়েছে, এ মনে হয় এই পৃথিবীর, এই সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ পরিচয়। আমি ভাগের মা। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই বলে, গঙ্গা শেষে ভাগের মা হয়ে গেল। জন্মভূমি মাকে সবাই যেমন টুকরো টুকরো করে কেটে ভাগ করে দেয়, তেমন করে এ যুগের ছেলেমেয়েরাও তাদের গর্ভধারিণী মাকে ভাগ করে ভাগের মা বানিয়ে দেয়। গঙ্গারানী বিপর্যয়ের মধ্যে একটার পর একটা দিন কাটতে লাগলো, আর বসে বসে গুনতে লাগলো সেই বাঁধন ছাড়া দিন, মৃত্যুর দিন।